নমস্কার, জনতার দরবারে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। একটা উৎসবের মরশুম চলছিল, তো সেই কারণে এই জনতার দরবার মানে হার্ড পলিটিক্যাল যে আলোচনা, তর্ক বিতর্ক সেইগুলো নিয়ে আসছিলাম। আজ থেকে আবার শুরু করছি এবং সোম থেকে শুক্র যেরকম দেখতেন প্রতিদিন সোম থেকে শুক্র ঠিক সন্ধ্যে 6টায় থেকে 6:30 জনতার দরবার আবার নিয়ে আসবো নিউজ 18 বাংলার ফেসবুক এবং ইউটিউব লাইভে। হাজার হাজার দর্শক যারা দেখতেন আবার নিশ্চয়ই আস্তে আস্তে ফিরে আসবেন তারা। অবশ্যই বাংলাদেশ ইস্যুটাই মূল রাখতে হচ্ছে, কারণ বাংলাদেশ নিয়ে বাংলাদেশের কতটা ক্ষমতা আমরা জানি, কিন্তু ফাঁকা বুলি, উস্কানি এইসব এখনো চলছে। ইউনুস জামানার কথা হচ্ছে যে মৌলবাদকে সমর্থন নয়, মৌলবাদের কোনো জায়গা নেই, সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে না, কিন্তু পর পর আমরা তো দেখছি সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, খুন হচ্ছে হিন্দু। আজকেই গলা কাটা দেহ পাওয়া গেছে এক হিন্দুর, এবং তাতে অভিযোগ করা হচ্ছে যে আসলে জামাত বা বিএনপি তারাই মেরেছে ওই হিন্দুকে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তার প্রমাণ বিভিন্ন বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে দেখুন কেন উস্কানির কথা বলছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি দুজনের কাছে আসবো, তবে তার আগে মালদার একটা ছবি দেখাবো। মালদার কালিয়াচক সীমান্ত, সেই মালদার কালিয়াচক সীমান্তে আজকে যখন বিএসএফ ফেন্সিং করতে শুরু করে দিল, সেই সময় বিজিবির বিরুদ্ধে বাধার অভিযোগ। সেই সময় বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বিজিবির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, উস্কানির অভিযোগ, এবং তাতে কালিয়াচক সীমান্তের যে মানুষ, যে স্থানীয় বাসিন্দা, তারা ক্ষেপে উঠলেন। তারা ভারতের জাতীয় পতাকা নিয়ে স্লোগান তুললেন। দেখুন সেই ছবি। দূরে দেখা যাচ্ছিল কিছু লোক, তারা হয়তো বিজিবি হতে পারে বা ওখানকার স্থানীয় বাসিন্দাও হতে পারে ওপারের, কিন্তু বিষয়টা হচ্ছে একটু স্থানীয় বাসিন্দা মানে আমাদের এই সীমান্তের ভারতীয়দের কিছু বক্তব্য শোনায়। বাইট দেখাবো। ইন্ডিয়ার বিএসএফরা তার ভাড়া ধরছে, তার ভাড়া বাংলাদেশ বলা করতে দিবে না, জবরদস্তি বাস দিব না গন্ডগোল করছে, হাঁসুয়া চালাইছে, ঢিল চালাইছে। বাংলাদেশের পুলিশ আরে মেন 0 পয়েন্ট ব্যাংকার খুলে রেখেছে। কতটা বাকি আছে? ধরেন 1.5 কিলোমিটার। তার ভাড়াটা হলে আমাদের সুবিধা আছে, উগ্রবাদী ঢুকতে পারবো না, ব্যবসা বাণিজ্য চোর চাবারি চুরি করতে পারবো না। তার বেলাটা হলে ভালোই আছে। আপনারা বাধা দিচ্ছেন তো? আমরা বাধা দিচ্ছি, গ্রামবাসী সবাই আমরা বলছি তার ভাড়াটা হোক। বাংলাদেশ বলা বাধা দিচ্ছি, ওরা দিব না তার ভাড়া করে। শুনলেন, গুলি পর্যন্ত নাকি চালিয়েছে বিজিবি, এরকমটাই অভিযোগ করছেন আমাদের এই সীমান্তের এপারের বাসিন্দারা। ইতিমধ্যেই কমেন্ট বক্সে দেখতে পাচ্ছেন আমাদেরকে উদ্দেশ্য করে ওখান থেকে গালাগালিও শুরু হয়েছে। আমি সমীরদার কাছে যাব, সমীর মিত্রর কাছে। সমীরদা, এটা কিন্তু নতুন নয় যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল। এটা 1 বছর আগে নাকি 1 বছর আগে সমস্ত মাপযোগ করে নেওয়া হয়েছিল এবং সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। তখনও বিজিবি বিএসএফ এর সঙ্গে বৈঠকও হয়েছিল এবং তাতে সিদ্ধান্তও হয়েছিল ফাইনাল। আজকে এই বাধা দেওয়াটা কি উস্কানি বলে মনে করেন আপনি? একদম। আমি এই জন্য বলছি যে যখন ইন্দিরা গান্ধী এবং মুজিবুর রহমানের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, যেটাকে আমরা বলি ইন্দিরা মুজিব গাইডলাইন, বর্ডার গাইডলাইন্স, যে সেই বর্ডার ম্যানেজমেন্টটা কি করে হবে, তাতে একটা জিনিস বলা হয়েছিল যে 0 লাইন থেকে 150 গজের মধ্যে যেন কোনো রকম কোনো বার্বড ফেন্সিং হোক, যাই হোক, বাংকার হোক, অল দোজ থিংস, এই যে এর মধ্যে যেন না হয়। ক্লজ 8 সাব ক্লজ 3 প্রবাবলি এই ইন্দিরা মুজিব গাইডলাইন্সে তাতে ক্লিয়ার লেখা আছে যে কোনো রকম
এমন কোনো কিছু করা হবে না যেটাকে ডিফেন্স পশ্চার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এখন হতে পারে যে আমাদের ছেলেরা, যেহেতু আই ওয়াজ নট অন দ্য স্পট, আমি ঠিক বলতে পারবো না, যে আমাদের ছেলেরা হতে পারে 2-4 কদম এদিক ওদিক হয়ে গেছে, সেখানে ওরা যদি, হ্যাঁ, ওরা চেঁচামেচি করছে, সেই চেঁচামেচির দরকার ছিল না। এসে বলা যে ভাই তোমরা দেখো, মেপে দেখো, তোমাদের জায়গাটা বোধহয় আর একটু পিছিয়ে যাবে, দ্যাটস এনাফ। কিন্তু এই যে এটা খালি এদের নয়, এদের পেছন থেকে এদের যে আসছে, যে এদের উৎসাহটা, এদের আরো বেশি বর্বরচিত ব্যবহার করার, সেটা কিন্তু এদের হুকুমে করতে হচ্ছে। কারণ আমি কয়েকদিন আগেই চেক করেছিলাম, তখন সীমান্তে যারা রয়েছে তারা বললো যে বোথ সাইড অ্যাজ প্রফেশনাল, তারা কিন্তু তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই এখনো পর্যন্ত। এই যে এটা প্রথম হলো, এই যে কালিয়াচক বলছো কিংবা বৈষ্ণবনগর বলছো, এই দিজ আর ভেরি সেন্সিটিভ প্লেসেস অ্যান্ড নোটোরিয়াস ফর দ্যাট ম্যাটার সিন্স এজেস। সেই জায়গাটায় আমি বলবো যে আমাদের যেটা, এটা কিন্তু ওরা প্রভোগ করার চেষ্টা করছে আমাদের, এবং সেই প্রভোকেশনে আমাদের তরফ থেকে যদি এমন কিছু পদক্ষেপ যদি ওঠে, তখন ওদের কাছে বিয়ন্ড দা বাংলাদেশ তারা বলতে সুবিধা হবে। আর একটা জিনিস আমি বলে নেব, যে এই যে ছেলেরা ঝান্ডা নিয়ে ওড়ালো, এরাই কিন্তু আসল শক্তি দেশের। এরাই কিন্তু, আমি মানে যুদ্ধে দেখেছি, তার আগে দেখেছি ছোটবেলায়, যে এরাই কিন্তু সব এসে পেছনে দাঁড়ায়, এবং যেখানে কেউ নেই এরা আছে। সুতরাং আমরা সে কুছে যে দলেরই হোক না কেন, হি ইজ অ্যান ইন্ডিয়ান ফার্স্ট, এবং সেই জায়গায় একেবারে আপনি বলুন। না, আমি ওই বলতে যে হঠাৎ থেমে গেলাম আর কি। সেই জায়গাটায় আমার মনে হয় যে আরো বেশি সতর্ক, আরো বেশি আমাদের জোরালো হতে হবে, বাট উইদিন দ্য ফ্রেমওয়ার্ক। আমরা কোনো অ্যাডভেঞ্চারিজমে যাব না এই অবস্থায়। আর যেটা হচ্ছে আমার সবচেয়ে দুঃখের লাগছে, সেটা হচ্ছে পাকিস্তান ফরেন সেক্রেটারি ইশাক দার, তিনি কি বলছেন, আমাদের হারানো ভাইকে অনেক বছর পরে খুঁজে পেলাম, মানে বাংলাদেশকে। হোয়াট অ্যান আইরনি অ্যান্ড দিস, এই মানে মিস্টার ইউনূসের তো কোনো কন্ট্রিবিউশন নেই 71-এ। সমীর আমি আসবো সুমনদার কাছে যাবো, এখানে তো মজার, আমরা জনতার দরবার এর আগে করিনি, তাই প্রসঙ্গটা উত্থাপন করছি আবার এই প্রসঙ্গেই। সেটা হচ্ছে যে হাজার হাজার জঙ্গিকে ছেড়ে দেওয়া হলো, এমনকি 50 বছর পর ডালিম, মেজর ডালিম, যিনি মুজিবের হত্যাকারী, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। তারও এবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে তার সাক্ষাৎকার দিয়েছেন দীর্ঘদিন পর, তিনি প্রকাশ্যে আসতে পেরেছেন। এই গোটা বিষয়টি কিভাবে দেখছো? মিউট আছে, মিউট, সুমনদা মিউট। সংশয় রাখার দরকার নেই যে বাংলাদেশে বর্তমানে যে সরকার, যদি আমি সেটাকে সরকার বলি, অন্তর্বর্তীকালী সরকার আছে, তার পিছনে মূল শক্তিটা জামাত এবং মৌলবাদীরা। এই আমাদের মাথায় রাখতে হবে, যিনি মোহাম্মদ ইউনূসের, মানে যিনি সরকারের প্রধান, তার যিনি প্রধান সহকারী, যাকেও পরবর্তীকালে উপদেষ্টা করা হয়েছে, সেই মাহফুজ আলম 16 ডিসেম্বর একটা সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন, জানিয়ে তুমুল হইচই হয়, যেটা পরে তিনি সরিয়ে নেন। সেই পোস্টে তিনি 3টে জিনিস বলেছিলেন। এক, যে 75-এ আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম। মানে তিনি কিসে সফল হয়েছিলেন? মানে এটা পরিষ্কার, যেটা তোমার বক্তব্য, অর্থাৎ মুজিবকে হত্যা করতে। তার সূত্র ধরেই মেজর ডালিম আবির্ভূত হয়ে গেছেন, মেজর ডালিমের ইন্টারভিউ দেখানো হচ্ছে। দ্বিতীয়ত তিনি বলেছেন যে আমরা আরেকবার চেষ্টা করেছিলাম, সেবারও আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু এবার 2024-এ যেন আমরা ব্যর্থ না হই। অর্থাৎ তারা কিসে ব্যর্থ না হয় সেটা হচ্ছে, আবার আমি খুব, মানে বাংলাদেশের লোক আমায় যত গালাগাল দেন, আমি মনে করব তিনি আসলে বাংলাদেশি নন, যেটা আমি টার্মটা ব্যবহার করি, তিনি আসলে পূর্ব পাকিস্তানে থাকতে চান। বাংলাদেশ থাকবে না পূর্ব পাকিস্তান থাকবে, এটা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ লড়াই, যেটা আমাদের মাননীয় সমীরদা বললেন। আমি শুধু একটা জিনিস বলি, ইশাক দার ইজ নট আ ফরেন সেক্রেটারি, হি ইজ আ ফরেন মিনিস্টার। হি ইজ কামিং টু ঢাকা। আই সেড মাই ফরেন মিনিস্টার। হ্যাঁ, তো ইশাক দার যে আসছেন ঢাকায়, তিনি এটা, মানে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এবং যেটা মানে এর দুটো পার্সপেক্টিভ আছে অয়ন। একটা হচ্ছে যে এটা বোঝা যাচ্ছে যে ঢাকা আমাদেরকে, মানে ঢাকা মানে ইউনূস সরকার আমাদেরকে টিজ করতে চাইছে, ডিপ্লোম্যাটিক্যালি আমরা যাকে বলি একদম টিজ করতে একদম, চাইছে। যাতে আমরা উত্তেজিত হই কোনোভাবে। হ্যাঁ, আমরা যদি উত্তেজিত হই, আমরা ওরা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করবেন, পাকিস্তান থেকে শাক কিনবেন, পাকিস্তান থেকে অমুক জিনিস কিনবেন, এবং যেটা সমীর বাবু বললেন যে সীমান্তে উত্তেজনা তৈরি করা। হ্যাঁ, কিন্তু দুটো পয়েন্ট আছে। একটা প্রথম পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশে যদি ভোট হয়, যেটা ইউনূস করতে চাইছেন না, সেই ভোটে কতজন জামাতের পক্ষে থাকবেন আর কতজন মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন, সেটা কিন্তু একটা টেস্টের বিষয়। আজ অব্দি বাংলাদেশে, আমি হাসিনা সরকারের সেই শেষ 3টে বিতর্কিত নির্বাচন বাদ দিচ্ছি, কোন নির্বাচনে কিন্তু জামাতপন্থীরা 7% বেশি ভোট পাননি, বিএনপি কে ধরলে 40%। তাহলে আমি ধরে নেব যে বাংলাদেশে, আমি আবার বাংলাদেশ শব্দটা এক্ষেত্রে ব্যবহার করলাম, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে অন্তত 60% লোক আছেন। এবার তারা ভোট দিতে পারবেন কিনা, কি হবে সেটা দেখা। কিন্তু যেহেতু এই মুহূর্তে নিয়ন্ত্রণ ক্ষমতাটা ওই 40%-এর হাতে, এবং 40%-এর মধ্যে যারা কট্টরপন্থী, সেই জন্য তোমার আমার বা সমীর বাবুর যে এই যে মানে লাইভ, তাতে গালাগাল আসবে, তাতে সীমান্তে উত্তেজনা তৈরি হবে, তাতে পাকিস্তানকে হারানো ভাই বলা হবে, তাতে যাবতীয় রকম উস্কানি থাকবে। বলা হচ্ছে এই মুজিবুর রহমানের যখন প্রসঙ্গ উঠলো সমীর দা, আমরা জানতাম কি মুজিবুর রহমান সহ তার পরিবারকে একেবারে গুলি করে 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 একেবারে টার্গেট করে করে খুন করা হয়েছে। আর আজকে ডালিম কি বলছেন মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না। সমীর দা কি বলবো বলো, মানে যে বঙ্গবন্ধুর জন্য আজকে তারা এই কথাগুলো বলতে পারছে, আজকে যদি বাংলাদেশ ইস্ট পাকিস্তান থাকতো, তাহলে সেই যে খান সেনাদের অত্যাচার, তাদের মা বোনদের ওপরে ইন্টেলেকচুয়ালকে একেবারে পিন পয়েন্ট নিয়ে গিয়ে তাদের মেরে ফেলা, সেটা চলতো। আমাদেরই বোকামি। আমি নিজেকে মনে করি যে খুব যে কেন আমি এই যুদ্ধে অংশ নিলাম, এদের দেখার জন্য 50 বছর পরে, 52 বছর পরে যে এইসব লোকেরা আমাদের তাদের ব্যাপারেও আলোচনা করতে হবে। আমার প্রশ্ন এই জায়গাটায় যে আমাদের যেটা হচ্ছে, এখানে কিন্তু গেমটা খেলছেন চায়না, এবং সেখান থেকে ওদিক থেকে আমাদের পাকিস্তানের বড় ভাইরা আসছেন, আর ছোট ভাইদের এদেশে রয়েছেন। এখন বাংলাদেশ নামটা এখনো আছে, কতদিন থাকবে জানি না। কারণ যারা রবীন্দ্রনাথ যাদের যিনি লিখেছেন ওদের জাতীয় সঙ্গীত, তার ফটোটাকে যদি ওইভাবে তারা বেশ অসম্মান করে, তারা মানুষ নয়। তবে আমাদের হয়তো আরো অনেক দায়িত্ব বাড়লো এই উপমহাদেশে। কারণ যদি পাকিস্তান দুটো ফ্রন্টে, এবং তার পেছনে যে চায়নার যে সাপোর্টটা, সেইগুলো যদি থাকে, তাহলে কিন্তু আমাদের দায়িত্ব বাড়লো। আমাদের অনেক বেশি স্বনির্ভর হতে হবে। আমরা কারোর দিকে যদি তাকিয়ে থাকি তিনি কবে আসবেন কিংবা কবে হোয়াইট হাউসে যাবেন তারপরে আমরা করব, আমার মনে হয় সেটা খুব মানে ওয়াইজ কিংবা উইজডমের পরিচয় হবে না। কারণ ইন্ডিয়া ইটসেলফ ইজ এ ভেরি স্ট্রং পাওয়ার এট দ্য মোমেন্ট। সুতরাং আমাদের একটা জিনিস, যুদ্ধ কিন্তু কোনোদিনই কেউ কাম্য করে না। যারা যুদ্ধে গেছে তারা জানে যে যুদ্ধ কত ভয়ঙ্কর হতে পারে, কত নৃশংস হতে পারে। সুতরাং আমরা যুদ্ধ চাই না, কিন্তু প্রশ্ন উঠছে যদি আমাদের মাথায় কেউ যুদ্ধ আমাদের চাপিয়ে দেয়, সেদিন কিন্তু তখন বলতে পারবে না যে বাবা এখন ছেড়ে দাও, কখনো না। সেই জায়গাটায় কেন আমরা যাব? আর আমাদের বার্বড ওয়্যার ফেন্সিং উইদিন 150 ইয়ার্স ছেড়ে দিয়ে ইট ইজ উইদিন দ্য রাইট। আমার মনে হয় যে পরবর্তী কিছু ইয়েতে এই আলোচনা হয়েছে এবং সেটা মেনে নেওয়া হয়েছে। তো এই জায়গাগুলোতে এখানে দেখা যাচ্ছে যে জামাতের প্রসঙ্গ যখন তুললেন সুমনদা, একটু দেখাই যে বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতন হয়েই যাচ্ছে, বরাবর হয়ে যাচ্ছে, বারবার হয়ে যাচ্ছে গত অগাস্ট মাস থেকে। এবং শুধু তাই নয়, ভারতও রিয়াক্ট করেছে। কিন্তু তারপরে এখন জামাত কি বলছে? জামাত বলছে তাদের গলায় এখন সাম্যের বার্তা, মৌলবাদী মানসিকতা প্রকাশ করছে না। এর মধ্যেও পদ্মাপাড়ে সংখ্যালঘু নির্যাতনের বিরাম কিন্তু নেই।
এই যে ভাষণ দিচ্ছে, এই যে ফাঁকা বুলি দিচ্ছে জামাত, তার মধ্যেও সংখ্যালঘু নির্যাতন হয়েই চলেছে, লুটপাট ভাঙচুর খুন হয়েই চলেছে। দেখুন